যাচাই বাছাইয়ে সারা দেশে 1842 মনোনয়ন বৈধ, বাতিল 723, আচরণবিধি ভঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা, বললেন ইসি সানাউল্লাহ। গুমের পেছনে মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা, এমন নৃশংসতা বন্ধে উপায় খোঁজার তাগিদ প্রধান উপদেষ্টার। দু একদিনের মধ্যে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা। সিলেটে মির্জা ফখরুল, গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনে বিকল্প নেই মন্তব্য নজরুলের। এবং নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিকোলাস মাদুরো, মার্কিন আদালতে বিচার শুরু কাল, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। সারা দেশে জমা পড়া 2568টি মনোনয়নের মধ্যে 1842 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা, আর বাতিল করা হয় 723টি। এদিকে ঢাকা মহানগর ও জেলার 20টি সংসদীয় আসনের 161টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া 81 প্রার্থীর মনোনয়ন বাতিল ও একটি স্থগিত রয়েছে। আগামীকাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ পাবেন প্রার্থীরা। এক ব্রিফিংয়ে ঢাকার বিভিন্ন আসনের তথ্য তুলে ধরেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। আরও জানাচ্ছেন এমআর আসাদ। ঢাকার 20টি সংসদীয় আসনকে 3টি ভাগে বিভক্ত করেছে নির্বাচন কমিশন। ঢাকা 1, 2, 3, 19 ও 20-এর রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রেজাউল করিম। ঢাকা 13 ও ঢাকা 15 আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। আর বাকি 13টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে বিভাগীয় কমিশনার শরাফুদ্দিন চৌধুরী। ডিসেম্বরের 30 তারিখ থেকে রোববার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয় এই 3টি কার্যালয়ে। নির্বাচন কমিশন থেকে দেয়া তালিকায় দেখা যায় 6 দিনের যাচাইয়ে মোট 238টি মনোনয়নপত্রের মধ্যে 161টি বৈধতা পেয়েছে, বাতিল হয়েছে 81টি। স্থগিত রয়েছে ঢাকা 18 আসনের জামায়াত প্রার্থী আশরাফুল হকের মনোনয়নপত্র। ঢাকা 13 ও 15 আসনের রিটার্নিং কর্মকর্তা জানান, এ দুটি আসনে 20 মনোনয়নপত্রের বিপরীতে বৈধতা পেয়েছে 12টি। 186 ঢাকা 13 আসনে মোট 11 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ে তার মধ্যে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 188 ঢাকা 15 আসনে মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল 3 জানুয়ারি তারিখে যাচাই বাছাইয়ে 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি সংক্ষুব্ধরা ইসি বরাবর আপিলের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে সারা দেশে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও ভোটে অংশগ্রহণকারী প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে অভিযানের মাধ্যমে। বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ইসি সানাউল্লাহ। রোহিঙ্গাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে তিনি বলেন, নির্বাচনের কয়েকদিন আগে ও পরে ক্যাম্পগুলোকে সিল করে দিতে হবে। বাহিনী অভিযানের মূল লক্ষ্য হবে 3টি। 1, অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচনকে সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেইগুলোকে লিমিট করা। নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণবিধি আছে সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে, ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখছে, বড় ব্যত্যয় থাকলে পারে সেগুলোকে অ্যাড্রেস করা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি
বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেওয়া হয়। কমিশন জানায় মোট 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন কমিশন সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জাতি হিসেবে এই ধরনের নৃশংসতা থেকে চিরতরে বের হয়ে আসতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2-1 দিনের মধ্যেই চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সিলেট থেকেই এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত থাকায় এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের আশাও জানান মির্জা ফখরুল। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা 2 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ যদি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান শুধু থাকবে যে আমাদের ছেড়ে চলে গেছেন, সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশাকে উনি সিলেট থেকে তার নির্বাচন প্রচারণা শুরু করবেন। গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটাধিকার নিশ্চিতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি সবসময় দেশ ও মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছে, আগামীতেও করবে। সন্ধ্যায় গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে জনগণ মুখিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। এই নির্বাচন আমাদের বহু কাঙ্ক্ষিত নির্বাচন। বাংলাদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারে নাই, পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারে নাই। আমরা আশা করছি যে এবার জনগণ ভোটের মাধ্যমে তাদের পছন্দনীয় প্রার্থীদের নির্বাচিত করতে পারবে। সহপাঠী হত্যা প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানী ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে তীব্র যানজট, অফিসগামী মানুষ সহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়েন। গেল ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আহত হওয়ার 4 দিন পর 10 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বন্ধু মারা গেছে আজকে প্রায় 25 দিন পরে এসেও আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না খুনিদেরকে আইনের আওতায় আনছে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। সকালবেলা বাচ্চাকে যখন দিতে আসলাম তখন গাড়ি ছিল না, তখন অনেকটা পথ আমাকে বাসা পর্যন্ত হেঁটে গিয়ে তারপর অফিসে দেখা যাচ্ছে যেতে হয়। আবার আসার সময় দেখা যাচ্ছে অনেকটার পিছনে নেমে তারপর আবার হেঁটে আবার অনেকখানি আসতে হচ্ছে। দেশজুড়ে বাড়ছে শীতের প্রকোপ, কমছে রাত ও দিনের তাপমাত্রা। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা। শীতজনিত রোগ এড়াতে শিশুদের অযথা বাইরে না নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ সময় তাদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। হুসনা বেগম 3 মাস বয়সের লাবিবের দাদি। এই ছোট্ট শিশুকে নিয়েই রাজধানীর শিশু হাসপাতালে তিনি আজ 18 দিন যাবত। আমি আজকে 18 দিন থেকে হাসপাতালে। সমস্যা ঠান্ডার থেকে বলছে নিউমোনিয়া। তার মতো আরো অনেকে হাসপাতালে রাত দিন পার করছেন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছোট্ট শিশু নিয়ে। 3 দিন আগে জ্বর ছিল, আর এরপরে দেখতেছি ওর পেট খারাপ, টয়লেটে অনেক নরম হয়েছে। এরপর থেকে ও 7-8 ঘন্টায় প্রস্রাব করে নেয়। তো আমরা সন্দেহ করছি ডিহাইড্রেশন, এরপরে ডাক্তারের কাছে নিয়ে আসছি। আগে অল্প ছিল, আর 6 মাস অল্প ছিল, মানে এখন 5-6 দিন ধরে গাড়াই গেছে, নিউমোনিয়া হয়েছে। তো আজকে 8 দিন ধরে। চিকিৎসকরা বলছেন আবহাওয়া শুষ্ক থাকায় শিশুরা নিউমোনিয়ার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে। ডায়রিয়ার প্রবণতা নিয়ে অনেক রোগী কিন্তু ভর্তি হচ্ছে। তাছাড়া আউটডোর বেসিসে যে রোগীগুলো বেশি দেখা যাচ্ছে যে টনসিলের প্রবলেম, ফ্যারিঞ্জাইটিস, এগুলো বাচ্চা নিয়ে সাধারণত আসছে, যেটাকে আমরা বলি গলায় ব্যথা, কানে ব্যথা। শিশুদের নিরাপদে রাখতে এমন আবহাওয়ায় অযথা বাড়ির বাইরে না গিয়ে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিলেন চিকিৎসক। অনেকেরই ধারণা
যে শীতের ভিতরে সমস্ত জ্বালানা দরজা বন্ধ করে দিয়ে ঘরটা একটা বদ্ধ করে ফেলে, এর ভিতরে কিন্তু আবার এই রোগ প্রবণতাটা বেশি দেখা যায়। ভেন্টিলেশন, ওয়েল ভেন্টিলেশন রুম থাকতে হবে। চিকিৎসকদের এই সতর্কবার্তা এমন সময়ে যখন সারা দেশে তাপমাত্রা নেমে এসেছে উল্লেখযোগ্যভাবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সূর্যের তাপ পৃথিবীতে সঠিকভাবে পৌঁছাতে না পারায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে না। ফলে দিনের তাপমাত্রা 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 9.5 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বেশ কয়েকদিন ধরে ঠান্ডার অনুভূতির তীব্রতা রয়েছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে আগামী কয়েকদিন শীত বাড়ার ইঙ্গিত দিলেন এই আবহাওয়াবিদ। আগামী 6-7 তারিখের দিকে তাপমাত্রা আরও একটু অবনমন হতে পারে, কমতে পারে। ফলে এ সপ্তাহে শীতের অনুভূতির তীব্রতা চলমান থাকতে পারে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার মার্কিন আদালতে তার বিচার হবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থার সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে এই ঘটনায় আন্তর্জাতিক মহলে চলছে নিন্দার ঝড়। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে মাদুরো আগে থেকেই কোনো ধরনের মাদক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেল আদালতে এমডিসি মাদক ও অস্ত্র মামলার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত তাকে এই কারাগারেই রাখা হবে। এই কারাগারটি বন্দীদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে পরিচিত। তবে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, স্পেন, জাতিসংঘ, এমনকি নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি। সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মস্কো বলছে এই হামলার কোনো যৌক্তিকতা নেই এবং কূটনীতির চেয়েও আদর্শগত বিরোধিতা প্রাধান্য পেয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। নিকোলাস মাদুরোকে আটক করার মাধ্যমে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ঐশী আলম, মোহনা সংবাদ। দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতিকে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। দুপুরে সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা। তিনি জানান, সরকারি গুদামে বর্তমানে 20,27,420 মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে রয়েছে 16,96,787 টন চাল, 2,33,224 টন গম এবং 9,07,409 টন ধান। ভারত ও বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির উপরে পড়বে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। আল্লাহর মতে অত্যন্ত কমফোর্টেবল এবং আমরা যে আমাদের সরকারের যেটা পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে এটা অত্যন্ত সচল আছে, সক্রিয় আছে। এর মাধ্যমে আমরা যে কর্মসূচিগুলি আছে সেই কর্মসূচিগুলি আমরা পরিচালনা করতে পারছি। আমরা ভারত থেকে চাউল আমদানি বা যেসব জিনিস আমদানি এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না, বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি এটা বাজারের হিসেবে, মেকানিজম হিসেবে আমরা দেখি। যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি।
53 টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 1306 টাকা নির্ধারণ করেছে জ্বালানির দাম নিয়ন্ত্রক সংস্থা বিএআরসি। আজ থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। বিএআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ঘাটতি রয়েছে, চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় এর সংকট। পরিস্থিতি সামাল দিতে সিঙ্গাপুর থেকে এলপিজি আমদানির চিন্তা ভাবনা চলছে বলে জানান বিএআরসি চেয়ারম্যান। ডিস্ট্রিবিউটর পাইকারি বিক্রি করবে 1261 টাকায়, খুচরা বিক্রেতা বিক্রি করবে 1306 টাকায়। প্রতি কেজি এলপিজির মূল্য ডিসেম্বর মাসে ছিল 104.41 টাকা, এটি জানুয়ারি মাসে হয়েছে 108.83 টাকা, এখানে বেড়েছে কেজি প্রতি 4 টাকা 42 পয়সা। প্রতি লিটার অটো গ্যাস ডিসেম্বর মাসে ছিল 57.32 টাকা, এটি জানুয়ারি মাসে হবে 59.80 টাকা, এখানে বেড়েছে 2.48 টাকা। খেলার খবর। মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ভারতের ক্রীড়াঙ্গনে চড়েছে উত্তেজনার পারদ। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠাতে চায় না বাংলাদেশ। এ বিষয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। ভারতের পরিবর্তে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মোস্তাফিজকে বাদ দেয়া ভারতের কট্টর জাতীয়তাবাদ চেতনারই বহিঃপ্রকাশ। এদিকে ক্রীড়া উপদেষ্টার দাবির প্রেক্ষিতে আইপিএল এর সম্প্রচার বন্ধের আইনি দিক খতিয়ে দেখার কথা বলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মুদাসির আলীর প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেটের কাটার মাস্টার খ্যাত পেসার মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে ডাক পান কলকাতা নাইট রাইডার্সে। এ নিয়ে ভারতের অভ্যন্তরে তীব্র আপত্তির পর দেশটির ক্রিকেট বোর্ড আইপিএলকে নির্দেশ দেয় মোস্তাফিজকে বাদ দিতে, পরে তাকে ছেড়ে দেয় কেকেআর। এ বিষয়ে নিন্দা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিভিন্ন মহল থেকে দাবি উঠে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ও বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের। সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সম্প্রচার বন্ধের বিষয়টি পর্যালোচনা করা হবে। রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। রাজনীতির পর ক্রীড়াঙ্গনে ভারতের বৈরী আচরণে হতাশ বাংলাদেশের জনগণ। মোস্তাফিজুর রহমান ভাইকে যে বাদ দিল, এটা অবশ্যই নোংরা পলিটিক্সের কারণে আমাদের ভাই ভিকটিম হলো। যে কোনো প্রতিবেশী দেশ বা কোনো দেশের মাঝখানে রাজনৈতিক অস্থিরতা মাঝে মাঝে বিরাজ করা, এটা স্বাভাবিক, কিন্তু এইটাই আসলে আপনার ক্রীড়াঙ্গনে বা আদার্স যে সেক্টরে এইখানে প্রভাব বিস্তার করা আসলে মোটেও উচিত না। একটা প্লেয়ারে সাইন করার পর তারপর রিলিজ করছে, জিনিসটা আমার একটা প্লেয়ারের জন্য অনেক অসম্মানের জনক। মুস্তাফিজ কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তার আইপিএল এ নিজেকে প্রুভ করার কোনো দরকার নাই, সে অলরেডি একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এদিকে মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি ভারতের কট্টর জাতীয়তাবাদেরই বহিঃপ্রকাশ বলে মত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান এএসএম আলী আশরাফ। পৃথিবীর অনেক দেশে রাজনৈতিক সরকার এখন টিকে আছে, তারই ধারাবাহিকতায় আমরা দেখি প্রতিবেশী দেশ ভারতে এখন ধর্মভিত্তিক জাতীয়তাবাদী একটা সরকার আছে, সেখানে যারা এই বিষয়টাকে পুঁজি করছে, তো এটা হচ্ছে তারই একটা এক্সপ্রেশন। অন্যদিকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি-20 বিশ্বকাপে ভারতে না যাওয়ার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এর বদলে হাইব্রিড মডেল হিসেবে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব ক্রিকেট বোর্ডের। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যাচাই বাছাইয়ে সারা দেশে 1842 মনোনয়ন বৈধ, বাতিল 723, আচরণবিধি ভঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা, বললেন ইসি সানাউল্লাহ। গুমের পেছনে মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক, কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা, এমন নৃশংসতা বন্ধে উপায় খোঁজার তাগিদ প্রধান উপদেষ্টার। দু একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপি চেয়ারম্যান ঘোষণা, সিলেটে মির্জা ফখরুল। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনে বিকল্প নেই, মন্তব্য নজরুলের। এবং নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিকোলাস মাদুরো, মার্কিন আদালতে বিচার শুরু কাল, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।